প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছে আমি সার মাহবুব। শুরুতেই শিরোনাম। অস্ট্রেলিয়ায় অদম্য বাংলাদেশ। ডারউইন টেস্টে টাইগারদের লিড ছাড়ালো 140। নতুন বলে টানা 3 উইকেট নিয়ে অজিদের ম্যাচে ফেরার চেষ্টা। ডারউইনের তানজিদ তামিমের ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পেলেন টেস্টে সেঞ্চুরি। শান্তর সেঞ্চুরি মিসের পর মুমিনুলের 50। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে কাল দেশ ছাড়ছে রাজশাহী স্টার্স। ভারত নাম প্রত্যাহার করায় আসিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের। শুরুতে ক্রিকেটের খবর। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 100 রানের বেশি লিড নিয়েছে বাংলাদেশ। শেষ খবরে তাদের সংগ্রহ 4 উইকেটে 300 রান। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অ্যাটাকিং ক্রিকেট দিয়ে শুরু করে টাইগাররা। মুমিনুল ও তামিম মিলে গড়েন 100 রানের জুটি। 95 বলে ব্যক্তিগত 49 রানে মুমিনুল ফিরলে শান্তকে নিয়ে ম্যাচের ভিত গড়েন তানজিদ তামিম। 188 বলে তুলে নেন নিজের প্রথম টেস্ট 100। সেঞ্চুরির পরেই ব্যক্তিগত 101 রানে তামিম ফিরলে অভিজ্ঞ মুশফিককে নিয়ে নিজের শতকের দিকে এগিয়ে যান শান্ত। তবে নতুন বলে স্টার্ক হেজেলউডদের তাণ্ডব টানা 3 উইকেট হারায় বাংলাদেশ। শান্ত ফেরেন ব্যক্তিগত 84 রানে, 0 রানে ফেরেন লিটন আর মুশফিক থামেন ব্যক্তিগত 36 রানে। টাইগারদের রানের চাকা সচল রেখেছেন মিরাজ হাসান মাহমুদ জুটি। ডারউইনে নতুন এক ইতিহাস গড়লেন টাইগার ওপেনার তানজিদ তামিম। স্টার্ক, কামিন্স, হেজেলউডদের মতো বিশ্বসেরা পেস অ্যাটাকের দম্ভ চূর্ণ করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দেখা পেলেন সেঞ্চুরির। মোটে দ্বিতীয় টেস্ট খেলতে নামা তামিম আউট হওয়ার আগে করেন 197 বলে 101 রান, যার ইনিংস গড়ে দেয় টাইগারদের ভিত। ইনিংসের 64তম ওভারে স্পিনার নাথান লায়নকে লং অফে ঠেলে দিয়ে এই দৌড়েই তানজিদ তামিম যেন ক্যারিয়ারের নতুন এক ধাপে পৌঁছে গেলেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাদেরই মাটিতে। তাই তো উড়ান দিলেন শূন্যে, ডানা মেললেন ব্যাটটা ছুঁড়ে। ক্যারিয়ারের দ্বিতীয় আর বিদেশের মাটিতে প্রথম টেস্ট, আর শুরুতেই করলেন বাজিমাত। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাককে দুমড়ে মুচড়ে দিয়ে প্রথম টাইগার ব্যাটার হিসেবে সেঞ্চুরি। বাহাতি তানজিদ হাসান তামিম। কামিন্স, হ্যাজেলউড আর ওয়েবস্টার যেন পাত্তাই পেলেন না তার সামনে। প্রথম ইনিংসে অজিদেরকে মাত্র 198 রানে গুটিয়ে দেওয়ার পর থেকেই ডারউইন ডিজাস্টারের শুরু। তবে প্রথম দিনের খেলা শেষে ডিআরএস-এর ভুলে দলকে টেনে তোলা অজি তারকা স্মিথ প্রেস কনফারেন্সে দাবি করেছিলেন ডারউইনের উইকেট ট্রিকি। টাইগারদের জন্য সেই কাজটাই যদিও বারবার করতে চাচ্ছিলেন অজিরা, তবে সুবিধা করতে পারেননি। মজার বিষয় হলো তামিমের এই সেঞ্চুরিতে কিছুটা অবদান রয়েছে খোদ স্মিথেরই। ব্যক্তিগত 62 রানে থাকা অবস্থায় স্লিপে তানজিদের একটা ক্যাচ মিস করেন স্মিথ। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন তরুণ এই তুর্কি। 188 বলে শতক পূরণ করা মিস্টার 31 শেষ পর্যন্ত 197 বলে 101 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ড্রেসিং রুমে ফিরে যান। কিন্তু দীর্ঘ প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের এমন অ্যাটাকিং গেম এখন পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। ডায়না জারিন, স্টার প্লে। ডারউইন টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। রিমন, দারুণ দুটি দিন পার করলো বাংলাদেশ টেস্টে, এবং এই টেস্ট নিয়ে সম্ভবত বাংলাদেশকে নিয়ে আলোচনায় মুখর রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তবে সবথেকে বেশি যে আলোচনার জায়গাটা তৈরি হয়েছে সেটা ডারউইনের পিচ। দুদিনে বাংলাদেশ বোলিংয়েও দুর্দান্ত করেছে, ব্যাটিংয়েও দুর্দান্ত করেছে। তৃতীয় দিন থেকে বাংলাদেশের প্ল্যানিংটা আসলে কেমন হবে বলে মনে হয়?
প্ল্যানিং সেট করার আগে সারা আসলে তার আগে সেট করতে হবে বাংলাদেশ কত রানের আসলে লিডটা নেয় প্রথম ইনিংসে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু একেবারে 150 ছুঁই সেই লিডটা, এবং লিটন কুমার দাস আউট হয়ে যাওয়ার পরে যেভাবে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ ব্যাটিং করছেন, আফসোস হচ্ছে যে লিটন যদি একটু ক্যারি করতে হয়তো এই লিডটা 200 ছাড়াতে পারতো। কে বা জানে, অসম্ভব কিছু নয়। তাইজুল আমরা জানি যে টেস্টে ব্যাট করতে পারেন, তাসকিন রয়েছেন। এরপরে আপনি বলছিলেন প্ল্যানিংটা কেমন হতে পারে, 2 দিনের উইকেটে কিন্তু একটা মনে হচ্ছে যে আকাশ পাতাল একটা ফারাক। যেমন যখন গতকাল বাংলাদেশের সিমাররা কিন্তু 10টা উইকেট নিয়েছে, আপনি রিপোর্ট করেছিলেন যে বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন হয়েছে যে সিমাররা 10টা উইকেট নিয়েছে। আজ কিন্তু একেবারে ডিফারেন্ট একটা সিনারিও আমরা দেখতে পেয়েছি। যদিও নতুন বলে 3 পেসার অর্থাৎ স্টার্ক, হ্যাজিলউড, কামিন্স একটা করে উইকেট নিয়েছে, তবে তার আগে আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়ার যিনি অধিনায়ক হ্যাজিলউড, তিনি প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক, তিনি কিন্তু দীর্ঘ একটা সময় স্পিনারদের দিয়ে বোলিং করেছেন এবং নাথান লায়ন বেশ কিছু ট্রান তিনি পাচ্ছিলেন এবং সেই ট্রানেই কিন্তু তিনি উইকেট পেয়েছেন। এবং মাঝে আমরা দেখছি ট্রাভিস হেডকেও তিনি নিয়ে এসেছেন। সবকিছু মিলে তৃতীয় দিন ডারউইনের যে উইকেট, যদি বলি যে অনেকটা কিন্তু সাবকন্টেন্ট, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে টিপিক্যাল উইকেট যেমন হয় সেই তুলনায় কিন্তু ডারউইনের পিচটা একটু বেশি স্পিনিং ফ্রেন্ডলি, তুলনামূলক বলছি, আমি বলছি না যে স্পিন ফ্রেন্ডলি, তুলনামূলক। এবং এই টেস্ট শুরুর আগে যিনি অস্ট্রেলিয়ার পিচ কিউরেটর তিনিও কিন্তু বলেছিলেন যে এমন একটা পিচ তারা করতে চাচ্ছেন যাতে এই টেস্টে অন্তত 4 কিংবা 5 দিনে যায়। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু 2জন জেনুইন স্পিনার রয়েছেন, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল, যাদের আসলে প্রথম টেস্টে একেবারে কিছু করতেই হয়নি। মূল দায়িত্বটা তাদের নিতে হবে। তবে তার আগে আসলে দেখতে হবে বাংলাদেশ কত রানের লিডটা নেয়। সারা রিমন, ধন্যবাদ আপনাকে। এবারে জানাবো দেশের ফুটবলের খবর। আসিয়ান থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশ এখনো নিশ্চিত করতে পারেনি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে কার সাথে খেলবে, তাই সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের আসিয়ান কাপ খেলা নিয়ে। সাথে খেলতে চায় পূর্ণ শক্তি দিয়ে, তাই ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত। এই সংবাদটা শোনার পর বাংলাদেশের ফুটবল ফ্যানরা বেশ খুশি হয়েছেন এবং তারা নতুন করে একটা স্বপ্ন দেখছেন, কারণ বাংলাদেশের হাতে এখন মোক্ষম সুযোগ দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য। তবে এর জন্য বাংলাদেশের সামনে সবথেকে বড় বাধা শ্রীলঙ্কা। আসিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশের সামনে যদি কখনো কোনো সুযোগ আসে তা অবশ্যই লুফে নেবে বাফুফে, কথা জানিয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ভবিষ্যতে এটা বাংলাদেশকে সুযোগ হতে পারে, ইউ নেভার নো। বাট একটা ভালো দিক যেটা হচ্ছে যে আসিয়ানটা এখন যদি ফিফা উদ্যোগে হচ্ছে, ডেফিনেটলি ওভারঅল আসিয়ান টুর্নামেন্টের ভ্যালু অনেক বেড়ে যাবে এবং এটার চাকচিক্য বলেন, ওভারঅল পার্টিসিপেশন বলেন, এরকম নন আসিয়ান মেম্বার পার্টিসিপেশন, এই জিনিসগুলি এখন অনেক স্কোপ আসবে, যেটা অত্যন্ত ইতিবাচক। এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে বাংলাদেশের সুযোগ আছে ফিফা আসিয়ানে খেলার, ইনশাআল্লাহ। ভারত যেহেতু নিজেদের নাম সরিয়ে নিয়েছে, তাই বাফুফের উচিত বাংলাদেশের সেই জায়গাটা নিয়ে নেওয়া। তবে এজন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা, কারণ লঙ্কানরাও চাইছে টুর্নামেন্টটিতে অংশ নিতে, আর এর জন্য তারাও তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করবে। লঙ্কান ফুটবলও এখন অনেক এগিয়ে গেছে, তারাও বাংলাদেশের মতো অনেক প্রবাসী ফুটবলার তাদের দেশে নিয়ে এসে তাদের ফুটবলটাকে শক্তিশালী করছে। ফিফা আসিয়ান কাপ খেলার এই লড়াইয়ে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, কে জয়ী হয় সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। বাংলাদেশ ফুটবলে প্রবাসী প্রতিভাদের নিয়ে যখন নতুন স্বপ্ন দেখছে দেশের ফুটবল, তখন সেই তালিকায় যোগ হচ্ছে আরও এক আলোচিত নাম, ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলার এবার লাল সবুজের জার্সিতে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে। তবে শুধু ফারহান নন, তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদও বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায়। বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। একসাথে বাংলাদেশকে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ জিতিয়ে ভক্তদের মন কেড়েছেন রোনান আর ডেকলান সুলিভান দুই ভাই। এবার বাংলাদেশ মাতানোর অপেক্ষায় ইংল্যান্ডে বেড়ে ওঠা আরও দুই ভাই। ইংল্যান্ডের ফুটবল মাঠ থেকে এবার লাল সবুজের ঠিকানায় আসার অপেক্ষায় ফারহান আলী ওয়াহিদ। আর এই যাত্রায় ফারহান একা নন, তার সঙ্গে আছেন ইংল্যান্ডের ক্লাবের বয়সভিত্তিক দলে খেলা সেন্ট্রাল মিডফিল্ডার রায়ান আলী ওয়াহিদও। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাই কমিশনে দেশের ভবিষ্যৎ তারকা ফারহান আলী ওয়াহিদ আর রায়ান আলী ওয়াহিদের পাসপোর্ট আবেদন সম্পন্ন হয়েছে। মূলত ফারহানকে সিনিয়র জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে, আর রায়ানকে বয়সভিত্তিক দল, বিশেষ করে অনূর্ধ্ব-17 কিংবা অনূর্ধ্ব-20 দলের জন্য বিবেচনা করছে বাফুফে। তবে সব ঠিক থাকলে আর দেশের হয়ে পারফর্ম করতে পারলে ভবিষ্যতে জাতীয় দলেও একসঙ্গে প্রতিনিধিত্ব করতে পারেন দুই ভাই, ঠিক যেমনটা রোনান আর ডেকলান নিয়ে আশা করা হচ্ছে।
এদিকে ট্রান্সফার মার্কেটে বর্তমান প্রোফাইলে ফারহানের নাগরিকত্বের তালিকায় ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকেও যুক্ত দেখা যাচ্ছে। অর্থাৎ ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ এখন বাংলাদেশ ফুটবলের সঙ্গেও দৃঢ়ভাবে যুক্ত হওয়ার পথে। হামজা চৌধুরীর পর ইংলিশ ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজন প্রতিভাবানকে নিয়ে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। ফারহান আলী ওয়াহিদ সঙ্গে ছোট ভাই রায়ান। একজনের চোখে সিনিয়র দলের স্বপ্ন, অন্যজনের লক্ষ্য বয়সভিত্তিক দল। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আর লাল সবুজের জার্সিতে মাঠে নামার। ভাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ফুটবলে নতুন গল্প লিখতে পারবেন তো ফারহান? তানজিম ঐশী, স্টার প্লে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে শনিবার দেশ ছাড়ছে রাজশাহী স্টার্স এফসি। দেশের মাটিতে শেষবার অনুশীলন করেছে নারী লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মালয়েশিয়া যাওয়ার আগে ভক্তদের দোয়া চেয়েছেন অভিজ্ঞ ফরওয়ার্ড তহুরা খাতুন। এশিয়ার ক্লাব ফুটবলের বড় এই মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে কতটা প্রস্তুত টিম রাজশাহী, জানাচ্ছেন তানজিম ঐশী। আর কোনো প্রস্তুতি ম্যাচ নয়, আর কোনো অনুশীলনের সুযোগ নেই। দেশের মাটিতে এটাই শেষ সেশন। কমলাপুর স্টেডিয়ামে তাই এদিন ছিল বাড়তি মনোযোগ। মালয়েশিয়ার বিমানে ওঠার আগে নিজেদের প্রস্তুতির শেষ হিসাবটা মিলিয়ে নিল রাজশাহী স্টার্স এফসি। শেষ দিনের সেশনে অবশ্য বাড়তি কোনো চাপ ছিল না, বরং মাঠে দেখা গেল আত্মবিশ্বাসী একটা দলকে। পাসিং, পজিশনিং আর ম্যাচ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার অনুশীলনেই সময় কেটেছে। প্রথম দিনের ফিটনেস থেকে শুরু করে শেষ দিনের ট্যাকটিক্যাল প্রস্তুতি। দেশের মাটিতে নিজেদের কাজের কাজটা গুছিয়ে নিতে চেয়েছে রাজশাহী। এই দলের অনেকেই জাতীয় দলের জার্সিতে খেলেন, কেউ আবার ঘরোয়া ফুটবলে রেখেছেন নিজেদের ছাপ। তাদের অভিজ্ঞতাই এখন সবচেয়ে বড় ভরসা। আর সেই অভিজ্ঞতাকে একসঙ্গে মাঠে কাজে লাগানোর শেষ প্রস্তুতিটাও হয়ে গেল আজ। দলের অভিজ্ঞ ফরওয়ার্ড তহুরা খাতুন জানালেন নিজেদের প্রত্যাশার কথা, চাইলেন দেশবাসীর দোয়াও। আমরা চেষ্টা করব আমাদের 100% দেওয়ার। আর এখানে যারা আছে সবাই অভিজ্ঞ প্লেয়ার, আর একজন নেপালি আছে। তো আমাদের তো অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারেরই চেষ্টা থাকবে, বা আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি শুধু একটা কথাই বলবো, দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে। দেশ ছাড়ার আগে আত্মবিশ্বাসী দলের সহকারী কোচ জহির ইকবালও। দেশ ছাড়ার আগে আজকে আমাদের শেষ সেশন হলো। এই সেশনে মেয়েদের সাথে আমরা কথা বলে, মেয়েদের মাঠের অনুশীলন দেখে আমরা কোচিং প্যানেল যারা আছে আমরা সবাই আশ্বস্ত। আমরা আশা করি মেয়েরা যদি তাদের গত 8-10 দিনে আমরা যা শিখাইছি, তারা যা জানে তার বেস্টটুকু যদি দিয়ে খেলতে পারেন, ইনশাল্লাহ আমরা ভালো একটা ফলাফল নিয়ে ফিরে আসব। শেষ অনুশীলনের পর এখন অপেক্ষা শুধু যাত্রার। 17 আগস্ট ভারতের ইস্ট বেঙ্গল এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহী স্টার্স এফসির মিশন শুরু। বাংলাদেশের মাটিতে প্রস্তুতির শেষ দৃশ্যটা তাই শেষ হলেও রাজশাহী স্টার্স এফসির গল্পটা এখনই শুরু। তানজিম ঐশী, স্টার প্লে। সময় শেষ, কিন্তু নাটকের শেষ কোথায়? একবার দুবার নয়, চতুর্থবার পিছিয়েছে ক্লাব লাইসেন্সিং এর সময়। বসুন্ধরা কিংসের 14 নিষেধাজ্ঞা, আবাহনীর 1টি আর ফকিরের পুলের 2টি, সব মিলিয়ে ঘোর সংকটে দেশের 3 ক্লাবের ভবিষ্যৎ। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। 3 ক্লাবের জন্য আর কতবার সময় পেছাবে বাফুফে? সকল দল এএফসি ও বাফুফের ক্লাব লাইসেন্সিং নিবন্ধন সম্পন্ন করলেও বসুন্ধরা কিংস, আবাহনী এবং ফকিরের পুল এখনও সম্পন্ন করেনি। সময় শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু এখনও 3 ক্লাবের জন্য দরজা পুরোপুরি বন্ধ করেনি বাফুফে। ক্লাব লাইসেন্সিং শেষ করার সময় আবারও 4 দিন বাড়িয়ে 17 আগস্ট করেছে ফেডারেশন। এ নিয়ে সময় পেছানো হলো টানা চতুর্থবার। শুরুতে সময় ছিল 4 আগস্ট, এরপর 7 আগস্ট, তারপর 11 আগস্ট। নির্ধারিত সময় পেরিয়েও 3 ক্লাব শর্ত পূরণ করতে না পারায় বৃহস্পতিবার আবারও 4 দিন সময় বাড়িয়েছে ফেডারেশন। 17 আগস্টের মধ্যে শেষ করতে হবে সব কাজ। 3 ক্লাবের মধ্যে সবচেয়ে কঠিন অবস্থায় বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের ওপর রয়েছে 14টি নিষেধাজ্ঞা। আবাহনীর 3টির মধ্যে 2টি প্রত্যাহার হয়েছে, আর এখনও বহাল রয়েছে 1টি। অন্যদিকে ফকিরের পুলের ওপর রয়েছে 2টি নিষেধাজ্ঞা। শুধু লাইসেন্সিং নয়, খেলোয়াড় নিবন্ধনেও আটকে ছিল 3 দল। বৃহস্পতিবার ছিল নিবন্ধনের শেষ দিন। নিষেধাজ্ঞার কারণে খেলোয়াড় নিবন্ধন করাতে না পারায় সময় বাড়িয়ে 19 আগস্ট করেছে বাফুফে।
19 আগস্টের মধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের লিগ ও ফেডারেশন কাপের প্রথম 2 রাউন্ডে খেলানো যাবে, আর 3 সেপ্টেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বাকি ম্যাচে নামানো যাবে। এখন প্রশ্ন, বাফুফে আর কতটা অপেক্ষা করবে? 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর পরিকল্পনা থাকলেও সূচিতে পরিবর্তন আসতে পারে। বড় কোনো ক্লাব খেলতে না পারলে বিসিএল থেকে 2টি দলকে প্রিমিয়ারে তোলার প্রস্তুতিও রেখেছে ফেডারেশন। বাফুফের আশা এই কয়েকদিনেই জটিলতা কাটিয়ে ক্লাব লাইসেন্সিং শেষ করবে 3 দল। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বাংলাদেশ দলের প্রধান চ্যালেঞ্জ এশিয়ান কাপ কোয়ালিফায়ার। হাভিয়ার কাবরেরা সফল হতে পারেননি। থমাস ডুলি কি পারবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দলকে এশিয়ান কাপের টিকিট এনে দিতে? মিডফিল্ড হতে পারে ডুলির সেরা অস্ত্র। রহমান পেয়ারের এক্সপ্লেইনার। লাল সবুজের ফুটবল মানেই ছিল রক্ষণের খোলসে ঢুকে থাকা, প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ ঠেকিয়ে কোনো মতে গোল এড়ানোর গল্প। কিন্তু দিন বদলেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ আর শুধুই রক্ষণ সামলানো কোনো দুর্বল নাম নয়, মাঠের প্রাণ কেন্দ্র অর্থাৎ মিডফিল্ডে গড়ে উঠছে লাল সবুজের আসল দুর্গ। কিন্তু প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আসল চ্যালেঞ্জ যখন সামনে, তখন কি এই পাওয়ার হাউস মান ধরে রাখতে পারবে? এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়াই এখন বাংলাদেশের ফুটবলের চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশের মিডফিল্ড নির্ভর কৌশল কি সাফল্য এনে দেবে? বাস পার্কিং নীতি ঝেড়ে ফেলে বাংলাদেশ এখন খেলছে আক্রমণাত্মক ফুটবল, আর এই কৌশলের মেরুদণ্ড হলো দলের শক্তিশালী মিডফিল্ড। 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি। বাংলাদেশ দলের লক্ষ্য ফিফা র্যাঙ্কিং দ্রুত 160-এর নিচে নামিয়ে আনা। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়া ছাড়া এই লাফ দেয়া অসম্ভব। সাফ অঞ্চলে রাজত্ব করা সহজ, কিন্তু এএফসির মঞ্চ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ড অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান এবং তারুণ্যের দুরন্ত এক ককটেল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরীর লাল সবুজে আগমন পুরো চিত্র বদলে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছেন কানাডার লিগে খেলা সমিত সোম, রয়েছেন জামাল ভুঁইয়া ও সোহেল রানার মতো অভিজ্ঞ কান্ডারি, সাথে শেখ মোরসালিনের মতো অ্যাটাকিং মিডফিল্ডার। এই সব টিমের সাথে আমাদের টিম তো এখন অনেক বেটার টিম। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখন হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত। এখন আমাদের তো হওয়া উচিত ছিল, আমরা সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করবো আগে, যেহেতু আমাদের লিগ হয়, আমাদের বড় ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের ফুটবলে, আমাদের চেষ্টা চেতনা অনেক বেশি। আমরা সাপ বাদ দিয়ে আমরা এখন ওদিকে গেলে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়বে আরও, স্বাভাবিক কারণে। কারণ লাস্ট কতগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভালো খেলেছি। সেই ক্ষেত্রে ওই টেম্পোটা ধরে রাখা উচিত। ধরতে গেলে আমাদের কোথায় খেলা উচিত, সাফে না আসিয়ানে? আমরা আসিয়ান খেলা উচিত। নিচে নেমে রক্ষণ ভাগকে পাহারা দেয়া থেকে শুরু করে এক পাসে প্রতিপক্ষের ডিফেন্স চিরে স্ট্রাইকারদের কাছে বল পৌঁছে দেয়া, সবই তারা করছেন নিখুঁতভাবে। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপে নেয়া হাই প্রোফাইল কোচ থমাস ডুলি কি বাংলাদেশে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন? ডুলির গেম প্ল্যান এবং ফিলোসফি বেশ পরিষ্কার, আক্রমণাত্মক 4-2-3-1 ছক। ডুলির প্রিয় এই ফরমেশনের মূল চালিকা শক্তি হলো মিডফিল্ড। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডাবল ব্লক হিসেবে রেখে সামনে আক্রমণাত্মক উইঙ্গার ও স্ট্রাইকারদের দিয়ে তিনি ক্ষুরধার আক্রমণ শানানোর কৌশলই বেছে নেন। জয়ের মানসিকতা, ডুলির ড্রেসিং রুমের স্পষ্ট বার্তা, আমরা বলের পেছনে দৌড়াবো না, বল নিয়ে প্রতিপক্ষকে দৌড়াবো। সম্মানজনক পরাজয়ের মানসিকতা তিনি পুরোপুরি উপড়ে ফেলেছেন। ডুলির সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে হামজা, জামাল, মোরসালিনদের এই শক্তিশালী মিডফিল্ডের সঠিক ব্যবহারে। মাঝ মাঠ যদি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে, তবে ডুলির সাফল্য সময়ের ব্যাপার মাত্র।
দুর্বলতা, একাদশের ওপর অতিরিক্ত নির্ভরতা। হামজা বা সমিতের মতো মূল প্লেমেকার চোট পেলে বা কার্ডের সমস্যায় পড়লে বেঞ্চ থেকে একই মানের ব্যাকআপ পাওয়া কঠিন। শেষ সময়ের মনোযোগ ভঙ্গ, ম্যাচের শেষ 15 মিনিট খেয়েই হারিয়ে গোল হজম করার পুরনো রোগ এখনো পুরোপুরি সারেনি। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে 1 সেকেন্ডের ভুলও ডেকে আনতে পারে বিপর্যয়। সাফের তুলনায় এশিয়ান কাপের যোগ্যতা পর্ব এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিপক্ষের শারীরিক ও মানসিক তীব্রতা অনেক বেশি। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলগুলোর বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশ দেখেছে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারানোর পুরনো অভ্যাস কতটা ভয়ঙ্কর। হংকংয়ের কাছে ঘরের মাঠে 4-3 গোলে হার, সিঙ্গাপুরের কাছে হার, মানসিকভাবে ভেঙে পড়ার ইতিহাস। শেষ 10 মিনিটে দল যেভাবে গুড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলে বর্তমান স্কোয়াডের ফিটনেস ও মানসিক শক্তি নিয়েও। রহমান পেয়ার, স্টার প্লে। এক দশক আগে ইংলিশ ফুটবলের রাজা হয়েছিল যে লেস্টার সিটি, সেই ক্লাবই এখন বিক্রির তালিকায়। আর সেই লেস্টারের সাথে বাংলাদেশের ফুটবলের সবথেকে বড় তারকা হামজা চৌধুরীর সম্পর্ক তাই নতুন করে আলোচনায়। কত দামে বিক্রি হচ্ছে হামজার ক্লাব, আর মালিকানা বদলালে হামজার ভবিষ্যৎ কোথায়? একসময় রূপকথার গল্প লেখা হয়েছিল এই লেস্টার সিটিকে ঘিরে। 2015-16 মৌসুমে অসম্ভবকে সম্ভব করে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার। কিন্তু সেই রূপকথার নায়ক এখন গভীর সংকটে। প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ, এরপর এবার লিগ 1-এ অবনমন। দ্রুত পতনের পর এবার ক্লাবটাই উঠেছে বিক্রির বাজারে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন, লেস্টার সিটির মালিকপক্ষ সম্ভাব্য ক্রেতাদের সামনে পুরো ক্লাবের একটি বিক্রয় প্রস্তাব দিয়েছে। প্রজেক্ট লাইন আপ নামের এই প্রস্তাবে রয়েছে কিং পাওয়ার স্টেডিয়াম, প্রায় 100 মিলিয়ন পাউন্ড ব্যয়ে তৈরি সি গ্রেড ট্রেনিং সেন্টার, নারী দল, একাডেমি, এমনকি বেলজিয়ান ক্লাব ও এজ লভানো। পুরো পোর্টফোলিওর মূল্য ধরা হয়েছে প্রায় 222 মিলিয়ন পাউন্ড। তবে বাস্তবে চুক্তি হতে পারে প্রায় 148 মিলিয়ন পাউন্ডে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এই গল্পের সবথেকে বড় নাম হামজা চৌধুরী। লেস্টারের একাডেমি থেকে উঠে আসা হামজা এখন বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ক্লাবের হয়ে হামজা চৌধুরীর সম্পর্ক দীর্ঘ 21 বছরের। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসে তিনি মূল দলে জায়গা করে নেন। লেস্টারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, FA কাপ সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। লেস্টারের মালিকানা বদলালেও হামজা নিজে স্বয়ংক্রিয়ভাবে বিক্রি হয়ে যাচ্ছেন না, কারণ এটি খেলোয়াড় বিক্রি নয়, পুরো ক্লাবের মালিকানা বিক্রির প্রক্রিয়া। তবে লেস্টারের আর্থিক সংকট এবং লিগ 1-এ পতনের বাস্তবতায় হামজার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন থাকছে। তার বর্তমান চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। তাই নতুন মালিক এলে ক্লাবের পরিকল্পনা, বাজেট কিংবা খেলোয়াড় ধরে রাখার নীতিতে পরিবর্তনও আসতে পারে। এর মাঝে কয়েকদিন আগেই খবর চাওয়া হয়েছে উজবেকিস্তানের ক্লাব সাবাহতে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের হামজা। লেস্টার এখন বাঁচতে চাইছে নতুন মালিকের হাত ধরে, আর বাংলাদেশের হামজার জন্য তাই সামনে নতুন এক অধ্যায়। লেস্টারই থাকবেন নাকি মালিকানা বদলের ডামাডোলে সত্যিই বদলে যাবে হামজার ঠিকানাও? সারা মাহবুব, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, সাথে থাকুন স্টার প্লে।